প্রশ্নমুক্ত থাকা অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব বলেছেন তারেক রহমান। শেখ হাসিনার প্রেতাত্মারা অরাজকতার চেষ্টায় লিপ্ত, অভিযোগ মির্জা ফখরুলের। সংবিধান সহ সংস্কারে গঠিত 6 কমিশনের কার্যক্রম তুলে ধরার দাবি আলোচকদের। কমিশনের রিপোর্টের পর রোডম্যাপ জানালেন উপদেষ্টা এম শাখাওয়াত। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের কর্মযোগ্য অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক অংশীদারিত্বে এগিয়ে নেবে বাংলাদেশকে, বিশিষ্টজনদের অভিমত। নজর কাটতে পেরেছেন রোহিঙ্গা ইস্যুতেও। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সংলাপ চান বিশেষজ্ঞরা। কেবল সামরিক নয়, সামাজিক রাজনৈতিক সহ বহুমাত্রিক সমাধানের পরামর্শ। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। আগস্ট মহাবিপ্লবের মর্যাদা দিতে ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শনিবার ঝিনাইদহে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের সম্মানে বিএনপির গণসমাবেশে ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবিও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ছিল, এখনো আছে জানিয়ে বলেন, তাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে। ঝিনাইদহ পায়রা চত্বরের সমাবেশ পরিণত হয় মহা সমাবেশে। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু সহ অন্যরা। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন এবং স্বাভাবিকভাবেই তখন প্রতিকারের পথও হয়ে যাবে অত্যন্ত সংকীর্ণ। বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা, দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প এলাকায় অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। গার্মেন্টস, ওষুধ কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর, বিশৃঙ্খলা প্রতিরোধ, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে গাজীপুরে শ্রমিক দলের জনসভায় তিনি কথা বলেন। শনিবার বিকেলে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এই জনসভায় তিনি আরো বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি। তাদেরকে বলা হয়েছে গণহত্যাকারীকে আশ্রয় না দিতে, স্বাধীনতা রক্ষায় চোখ কান খোলা রাখা এবং ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গড়ে তুলতে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান মির্জা ফখরুল। জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। তার যে প্রতাপটা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে, তারা ভুলতে পারে না। তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে, দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না। তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম। এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি। ক্রসফায়ারের নামে গেল 15 বছরে 6000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার পরামর্শ মানবাধিকার কর্মীদের।
বিডিআর হেফাজত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণহত্যার কমিশনের দাবি বিশিষ্টজনদের। আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সংস্কারের জন্য গঠিত কমিশনের সুপারিশের পরই সরকারের রোডম্যাপ। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপের দ্বিতীয় আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এবারের আয়োজনের বিষয় ছিল মানবাধিকার, যেখানে আলোচনায় উঠে আসে বিগত সরকারের আমলে গুম খুনের নানা রোমহর্ষক বর্ণনা। বক্তারা বলেন, বিভিন্ন সময় নির্যাতনের বিচার না হওয়ার সংস্কৃতি অপরাধ প্রবণতা বাড়িয়েছে। এ সময় সব গণহত্যার সুষ্ঠু বিচারে স্বাধীন গণহত্যা কমিশন গঠনের দাবি জানান আলোচকরা। 15.5 বছর আমাদের যে অত্যাচার হয়েছে, এটার প্রত্যেকটা প্রোটেকশন ভাই আমাদের আইনে আছে। এটা প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা। এখন পুলিশ 2009 এর পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে, এইটা তো ভাই আইনের দোষ না, এটা প্রয়োগের দোষ। তাহলে পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার, ইমিডিয়েটলি করা দরকার। হেফাজতের গণহত্যা নিয়ে কোনো তদন্ত কমিশন হচ্ছে না কেন? আর 4th গণহত্যা, জুলাই আগস্ট নিয়ে গণহত্যা নিয়ে আমাদের কোন কমিটি করা হয়নি। ভোটাধিকার মানবাধিকার, এর থেকে বড় মানবাধিকার কিছু নাই। আলোচনায় উঠে আসে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্মমতার কথা। বলা হয়, বিগত 15 বছরে শুধু র্যাবের ক্রসফায়ারেই হত্যা করা হয় 6000-এর বেশি মানুষকে। বর্তমান সময়ে বাহিনীটির প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন আলোচকরা। যেই ডিজিএফআই তে আয়নাঘর রয়েছে, যেই ডিজিএফআই তে জয়েন্ট ইন্টারোগেশন সেল রয়েছে, তাকে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? গত 2 মাসে তার কি সংস্কার হয়েছে? 2-2.5 কোটি টাকার বিনিময়ে নারায়ণগঞ্জে 7 জন মানুষকে হত্যা করেছে। এর একটি ঘটনাই তো যথেষ্ট র্যাবকে বিলুপ্ত করার জন্য। ক্রসফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি, এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না, কোট আনকোট এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড। এবং সংখ্যাটা যদি শুনতে চান আমার কাছে, আমার ধারণা 6000-এর উপর ক্রসফায়ারের শিকার গত 15 বছরে। এ সময় অন্তর্বর্তী সরকার পরিচালনার রোডম্যাপ স্পষ্ট করার কথা বলেন বক্তারা। 6 কমিশনের কার্যক্রম জাতির সামনে তুলে ধরারও দাবি জানান তারা। উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, 6 কমিশনের সুপারিশের পরেই দেওয়া হবে রোডম্যাপ। আমরা বারবার বলছি, আপনারা একটা রোডম্যাপ দেন, কি করতে চান আমাদেরকে বলেন, আমাদের সাথে শেয়ার করেন। ডেকেছে আমাদেরকে 6 জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে, সেটার বেস করে একটা রোডম্যাপ হবে। আমরা যখন আন্দাজে দিয়ে দিই যে উনি এটা করবেন, এটা করতে 6 মাস, ওটা করতে 3 মাস, এটা হয় না। ছাত্র জনতা গণহত্যায় পুলিশের ব্যবহৃত অপরিচিত কিছু অস্ত্র কোথা থেকে এলো, এ নিয়ে তদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটা কেউ করলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গতকাল নিজের ফেসবুক পেজে লাইভে এ আহ্বান জানান তিনি। আমি সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে, অনেক করে ছবি তুলে। সরকারে আসার আগে এমনও হয়েছে, বহু প্রোগ্রামেও গিয়েছি, অনেকে ছবি তুলেছে। এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন, আমার যে ফ্রেন্ডদের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন, এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। অধিবেশনের সাইডলাইনে করেছেন 40টি উচ্চ পর্যায়ের বৈঠক। ডক্টর ইউনূসের এই কর্মযজ্ঞ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারিত্বকে এগিয়ে নেবে বলে আশাবাদী বিভিন্ন মহল। রকুনুজ্জামানের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে মহাসচিব আন্তোনিও গুতেরিসের সংবর্ধনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে
24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে নির্বাচন, গণতন্ত্র সহ সব ধরনের কাজে অধ্যাপক মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আশ্বাস দেন সব রকমের সহযোগিতার। এই সফরে কানাডা, ইতালি, নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নেপাল সহ প্রায় 12 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এই সন্ধিক্ষণে আমরা তো একটা ডিফিকাল্ট টাইম পাস করছি, এই সময়তে এই ধরনের একটা সমর্থন, এটার অনেক মূল্য আছে। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, আমরা শুনেছি। তো কাজেই আমাদের এই সময়তে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বন্ধুরাষ্ট্র এবং তার সরকার প্রধান, আমাদের সরকার প্রধানকে তার সমর্থনের কথা জানানো, বাংলাদেশের পাশে থাকবার কথা বলা, এগুলো আমি মনে করি যে একটা মেসেজ ওয়াইজ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেসেজ। সরকার প্রধান আজ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো সাক্ষাৎ এভাবে পায়নি বলতে পারো। আর 2 নম্বর, মিটিংয়ের যে বডি ল্যাঙ্গুয়েজটা, যেভাবে বাইডেন তাকে করছিল, কোলাকুলি করছিল, এটা একটা মেসেজ শুধু বাংলাদেশের জনগণের জন্য এবং যারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করছে তাদের জন্য। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, IMF এর ব্যবস্থাপনা পরিচালক, মানবাধিকার কমিশন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, চীনা পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সাথে বৈঠক সহ অধিবেশনের সাইডলাইনে 40টিরও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে $3 বিলিয়ন বিশ্বব্যাংকের সহযোগিতা সহ নতুন সরকারকে সংস্কারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি আদায় করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এই সংস্কার কার্যক্রমে যাদের যাদের সাহায্য দরকার, যাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেতে পারি, তাদের সকলকে কিন্তু ওখানে পাওয়া গেছে এবং সকলের সাথেই মিটিং হচ্ছে। এতে করে এই যে সংস্কার কার্যক্রম যেটা, এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু নিঃসন্দেহে চ্যালেঞ্জ এবং আমাদের ভবিষ্যতের খুঁটি বলতে পারেন বা ভিত্তি বলতে পারেন। তো এই ভিত্তিটা আমরা যদি এদের সমর্থন পাই তাহলে এটা কাজটা আমাদের জন্য সহজ হবে। এই অর্থে এখানে অনেক টেকনিক্যাল সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, ডিপ্লোম্যাটিক সাপোর্ট লাগবে। জলবায়ু ও রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণেও জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের এই সফরে উল্লেখযোগ্য তৎপরতা ছিল প্রধান উপদেষ্টার। UN Secretary General may convene an all stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward-looking ways out. সফরের শেষ দিনে সাধারণ পরিষদ অধিবেশনে প্রায় 1.25 ঘন্টার ভাষণে নতুন বাংলাদেশ গড়তে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বানও জানান অধ্যাপক ইউনূস। বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানের জন্য সংলাপের প্রয়োজন আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু সামরিক নয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বহুমাত্রিক সমাধানের পরামর্শ দেন তারা। সব দল এবং গোষ্ঠীকে নিয়ে মতবিনিময় সভা করার পাশাপাশি শান্তি ফিরিয়ে আনতে পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন করার দাবি জানান বক্তারা। শুভ মাহফুজের রিপোর্ট। দেশের পার্বত্য অঞ্চলে এ মাসে সংঘটিত ঘটনা ও প্রাণহানিতে উদ্বেগ ছড়িয়েছে সারা দেশে। ওই অঞ্চলের নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সরকারের কাছে। বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরাও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছেন। পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতির মূল্যায়ন এবং উত্তরণে প্রয়োজনীয় সম্ভাব্য পদক্ষেপসমূহ বিষয়ে আলোচনা সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম। সভায় অংশ নেয়া সাবেক সেনা কর্মকর্তাদের অভিযোগ, পার্বত্য অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি পরিকল্পিত স্বার্থান্বেষী মহলের ইন্ধনেই এই পরিস্থিতির জন্য দায়ী। আমি নিজেই ভয়ে ছিলাম 5 তারিখের পরে এবং অনেককে আমি বলেছি, আমাদের পার্বত্য অ্যাডভাইজারকে আমরা বলেছি যে দেখো, হিল ট্র্যাক্সে একটা ঝামেলা হবেই, প্লিজ টক টু দি পিপল কনসার্ন। আমরা নজরদারি বাড়াই, আমরা একটু সুপারভিশন বাড়াই, ইন্টেলিজেন্স বাড়াই। দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বার্থান্বেষী মহল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সরকারকে বিপদে ফেলার চেষ্টায় আছে এবং এরকম একটা চেষ্টা যে পার্বত্য চট্টগ্রামে হতে পারে এটা সহজেই অনুমিত ছিল। এই মুহূর্তে যেটা দরকার, একান্ত ফ্রেন্ডলি উপায়ে
ওইখানে তাদের সাথে মার্চ করে তাদের সাথে সমঝোতার মাধ্যমে তাদের সাথে মিশে যেতে হবে, মিশে গিয়ে তাদেরকে বুঝাতে হবে। সমাধান হলো ইমপ্লিমেন্টেশন অফ 1997 এই অ্যাক্টটাকে, যে আমরা যে সমঝোতা হয়েছে বিনা দ্বিধায় আমাদেরকে এইটা ইমপ্লিমেন্ট করতে হবে। পার্বত্য অঞ্চলে সামগ্রিক উন্নয়ন না হওয়াকে এই সমস্যার জন্য দায়ী করে সমস্যা সমাধানে সংলাপের পাশাপাশি ভূমি সংস্কার সহ সেখানকার সব ধরনের সংস্কার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সংলাপ হওয়া উচিত। একটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ। এই এলাকা খনিজ সম্পদ সমৃদ্ধ, সুতরাং স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট। সামরিক নয়, রাজনৈতিক নয়, বরং পার্বত্য চট্টগ্রামে প্রয়োজন বহুমাত্রিক সমাধান। তত্ত্বাবধায়ক সরকার যেহেতু বিভিন্ন বিষয়ে সংস্কারে হাত দিয়েছে, তারা অনেক কিছু পুনর্গঠন করছেন। আমরা আশা করব পার্বত্য চট্টগ্রামের মতো একটি স্পর্শকাতর, ভূ রাজনৈতিক কৌশলগত গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলাকার উপরে এই কৌশলগত নীতি প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হবে। এই ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য সাবেক সেনা কর্মকর্তারা যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান রাওয়া চেয়ারম্যান। সেনাবাহিনীর সদস্য যারা চাকরিরত আছেন এবং আমরা যারা রিটায়ার্ড আছি, আমরা এক সূত্রে গাঁথা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে, এবং পার্বত্য চট্টগ্রাম আমাদের অবিচ্ছেদ্য অংশ। এটা যেন এখানে সবাই থাকবে, সবার অধিকার থাকবে। সভা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিকভাবে সহায়তাকরণের লক্ষ্যে বিদ্যমান পার্বত্য পরিস্থিতির উপর সম্ভাব্য সুপারিশ তুলে ধরেন বক্তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের অধিকাংশ কৃষকের আর্থিক সক্ষমতা কম হওয়ায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত বন্যা, কৃষকদের কাছে অনেকটা ট্রমার মতোই হয়ে গেছে বলছেন কৃষি খাত সংশ্লিষ্টরা। এদিকে কৃষি মন্ত্রণালয় জানাচ্ছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলায় ৩,৩46 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। কৃষককে বাঁচাতে ও কৃষি খাতের উন্নয়নে কৃষির জন্য স্বতন্ত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। গোলাম মাইনুল হাসানের প্রতিবেদন। কৃষি খাত নিয়ে প্রথম পর্ব আজ। উন্নত দেশে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যার ফলাফল হিসেবে উত্তর মেরুতে বরফ গলতে শুরু করেছে, যা ঝুঁকির কারণ বাংলাদেশের মতো নিচু দেশগুলো। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশে এখন ঘন ঘন বন্যা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও কৃষি খাত। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে সাম্প্রতিক সময় অতিবৃষ্টি ও বন্যায় 23 জেলায় গড়ে 14.58% ফসল নষ্ট হয়ে গেছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন 14,14,000-এর বেশি কৃষক। এদিকে আগস্টের বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের উত্তর পূর্বাঞ্চল 11 জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। বিছন ফালাইছি, সবগুলি পয়সা গেছে, এই তো এখানে, বেশি দূর না। তো এখন আমার সবগুলি ব্যবস্থা যে গেলে আমার আশা ছিল, ওই আশাটা সব শেষ। এখন আমি যে এখানে মনে করেন আমার নিজের গাড়ি দিয়ে হাল বাই সবগুলি, এখন মানুষকে বলতে পারি না আমার টাকাটা দাও, কারণ আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে যে আমাদের বাপ বলেন, দাদা বলেন, এরাও এত ফানি জীবনে দেখে নাই, যে ইন্ডিয়ার বড় বড় ফানিতে আইসা আমাদের সব ধ্বংস। চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর, তো এখন তো আমরা ঘুরে দাঁড়াইতে গেলে অনেক প্রবলেম হইতে হয়। যদি সরকার কিছু চেষ্টা করে আমাদের পিছনে খাড়ে, এরকম আমি একা না, কিন্তু আমার পুরো গ্রামে এই অবস্থা। শুধু কৃষিকে ঘিরে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হবে। সেখানে রাষ্ট্র সংস্কারের যে কাজ হচ্ছে, সেখানে অনেক জায়গা রয়ে গেছে যেখানে আপনার পদ্ধতিগত বিধিবিধান, আইনের ত্রুটির কারণে এখানে কৃষক এটা পাচ্ছে না। জ্ঞান, মেধা, প্রজ্ঞা, দেশপ্রেম, আদর্শ, নীতি, নৈতিকতা যার আছে, তাদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কৃষির পরিকল্পনা নিতে হবে। তাহলেই আপনি এই কৃষি বেঁচে যাবে, দেশ বেঁচে যাবে। আমরা যদি উন্নত দেশের দিকে যাই, সবার আগে কৃষিকে নজর দিতে হবে। কৃষি অনুন্নত, দেশ উন্নত, এরকম নজির আপনি দেখাতে পারবেন না। যে পাশ্চাত্যের সোসাইটিতে যারা কৃষক মার্সিডিজ চালায়, তার নিজস্ব প্লেন আছে, সে একটা উন্নত জীবনের অধিকারী, সমৃদ্ধশালী জীবনের অধিকারী। আর আমাদের দেশে কৃষক যিনি দরিদ্র, অবহেলিত, নিষ্পেষিত। কৃষককে সুরক্ষা দিতে বীমা খাত সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন কৃষি খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ কিন্তু বন্যা এবং খরায় খুবই ঝুঁকিপূর্ণ দেশ, এবং এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি, এবং তার জন্য বলা হয় যে কৃষি বীমা
প্রচলন করা দরকার। এবং একসময়ে আমাদের সরকারও কিন্তু বলেছে যে আমরা কৃষি বিমা চালু করব। বিমা করতে গেলে যে সমস্যাটা হয় যে বিমার এই যে টাকাটা যে প্রিমিয়াম এটা দেওয়া, সরকার কিছু অংশ এখানে পে করতে পারে এবং সেটা আমাদের যে ভর্তুকি কৃষি ভর্তুকি আছে সেই ভর্তুকি থেকে প্রিমিয়ামের একটা অংশ সরকার প্রদান করতে পারে। পশ্চিমা বিশ্বে আপনি আমেরিকায় যান, সেখানে দেখবেন যে এখানে এই সমস্ত কাজে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা ওই প্রাণী সম্পদ রক্ষার জন্য তারা চিকিৎসা সুবিধা দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে তাকে একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া হচ্ছে। আমরা ফসলের ক্ষেত্রেও আমরা একটা যেগুলো দামি ফসল, সেই সমস্ত দামি ফসলে বিশেষ করে ধরুন যেগুলো আমরা দামি ফল মূল শাকসবজি যেগুলো চাষ হচ্ছে, এর মধ্যে যেগুলোতে মূল্যবান অর্থকরী ফসল, সেগুলোর দিয়ে কিন্তু বীমা শুরু হতে পারে। কৃষি খাতকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে দেশের খাদ্য আমদানি নির্ভরতা বাড়বে বলছেন কৃষি অর্থনীতিবিদরা। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১,৫৮১ জন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতদের বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের, যাদের বয়স 18 থেকে 30 বছর। তবে শহীদের তালিকা এটাই চূড়ান্ত নয় বলেও জানান কমিটির সদস্যরা। তারা বলেন, ছাত্র জনতার এই আন্দোলনে আহত হয়েছেন ৩১,০০০-এরও বেশি মানুষ। স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যরা জানান, বিভিন্ন সহায়তায় এই তালিকা তৈরি করা হয়েছে। এছাড়া শহীদ পরিবারের সাথেও কথা বলেছেন কমিটির সদস্যরা। তারা বলেন, এখনও অনেক ব্যক্তি রয়েছেন যারা শহীদ হলেও নাম তালিকায় আসেনি। তথ্য যাচাই করে প্রতিটি নাম নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম বলেছেন, জনগণের আস্থা পুলিশের কাজের মাধ্যমেই ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আইজিপি আরও বলেন, পুলিশের সংস্কারের জন্য কাজ চলছে, কিন্তু জনগণের সহায়তা ছাড়া এ সংস্কার সম্ভব নয়। এ সময় তিনি মামলায় সাংবাদিক সহ নিরীহ মানুষদের আসামি করা হলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। দুর্গাপূজা যেন উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, সে ব্যাপারেও পুলিশ সচেষ্ট বলে জানান আইজিপি। জনগণের আস্থা পুলিশি কার্যক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই, যাতে করে সত্যিকার অর্থে জনগণ পুলিশকে তাদের বন্ধু মনে করে এবং সেই অর্থে সেইভাবে আমরা কাজ করতে চাই। আমরা জনগণের প্রকৃত অর্থেই বন্ধু হতে চাই। ইতিমধ্যে আমাদের 999 পুরোপুরি কার্যকরী আছে। সনাতন ধর্মাবলম্বী ভাইদের দুর্গাপূজা উৎসব তারা উৎসবের মাধ্যমে দিয়ে পালন করবে এবং সেখানে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর আছি। যদি কেউ করতে চায় তাহলে তাকে কঠোর আইনি আওতায় আমরা নিয়ে আসব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রশ্নমুক্ত থাকা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেছেন তারেক রহমান। শেখ হাসিনার প্রেতাত্মারা অরাজকতার চেষ্টায় লিপ্ত, অভিযোগ মির্জা ফখরুলের। সংবিধান সহ সংস্কারে গঠিত 6 কমিশনের কার্যক্রম তুলে ধরার দাবি আলোচকদের। কমিশনের রিপোর্টের পর রোডম্যাপ জানালেন উপদেষ্টা এম শাখাওয়াত। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের কর্মযোগ্য অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক অংশীদারিত্বে এগিয়ে নেবে বাংলাদেশকে, বিশিষ্টজনদের অভিমত। নজর কাটতে পেরেছেন রোহিঙ্গা ইস্যুতেও। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সংলাপ চান বিশেষজ্ঞরা। কেবল সামরিক নয়, সামাজিক রাজনৈতিক সহ বহুমাত্রিক সমাধানের পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।